সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি। দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ। স্পিকার একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। মাননীয় স্পিকার, একজন উদ্যোক্তা যেন সহজে তার ব্যবসা শুরু করতে পারেন এবং বাণিজ্যের প্রসার ঘটাতে পারেন, সেজন্য যে সকল আইন কানুন আছে বর্তমানে এই বাজেটের মাধ্যমে আমরা সেই আইন কানুনগুলোকে সহজ করে সে যাতে সহজে লোন বা ফান্ডিং পেতে পারে সেটাকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে মাননীয় স্পিকার, উৎপাদিত যে পণ্য সেটার বাজার বৃদ্ধিতে সহায়তা করার যে সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যায় আমরা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছি পর্যায়ক্রমিকভাবে। মাননীয় স্পিকার, এগুলো তো গেল প্রচলিত শিল্পের কথা। কতগুলো শিল্প আছে যেগুলো নিয়ে সাধারণত আমরা কথা বলি না, হয়তো সেমিনার সিম্পোজিয়ামে আমরা সেগুলো নিয়ে আলাপ করি, কিন্তু এই শিল্পগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সেভাবে দেখি না বা চিন্তা করি না বলে আমরা সেটা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না। এই শিল্পগুলোর সাথে বিরাট একটি অংশ জড়িত আছে, যার মধ্যে বিরাট একটি অংশ হচ্ছেন আমাদের মা বোনেরা। একই সাথে অনেক তরুণ তরুণীও এই শিল্পগুলির সাথে জড়িত। মাননীয় স্পিকার, এবং এই খাতটির যে নামে পরিচিত সেটিকে বলে ক্রিয়েটিভ ইকোনমি। মাননীয় স্পিকার, কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন এই ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে কারা কারা পড়তে পারে। এর মধ্যে মাননীয় স্পিকার চলচ্চিত্র পড়ে, থিয়েটার পড়ে, সঙ্গীত পড়ে, ডিজিটাল কন্টেন্ট পড়ে, ওটিটি পড়ে, গেমিং পড়ে, ডিজাইন পড়ে, ফ্যাশন পড়ে, সফটওয়্যার পড়ে, পর্যটন, এমনকি খেলাধুলা, এই সকল সেক্টরগুলি এর মধ্যে মোটামুটিভাবে ইনক্লুডেড। মাননীয় স্পিকার, এই সেক্টরগুলোর মধ্যে লক্ষ কোটি মানুষ জড়িত। আমরা এই সেক্টরগুলোর উপরে জোর দিতে চাই এবং এখান থেকে এই সেক্টরগুলোকে আমরা আরো ভাইব্রেন্ট করে গড়ে তুলতে চাই। এবং সে কারণেই মাননীয় স্পিকার, এই খাতগুলোকে আমরা অর্থনীতির মূল ও স্রোতধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, যা আমরা বিশ্বাস করি দেশের শুধু ভিতরের অর্থনীতি নয়, যা আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করবে, যা আমাদেরকে অনেক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, সরকার একদিকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে চায়। আমাদের গ্যালারিতে আজকে অনেক তরুণ তরুণীরা আছে, এদের মধ্যে অনেকেই আছে যারা বাই বন্ড, যারা বিভিন্ন, তাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বাই বন্ড তারা ভালো খেলোয়াড় হতে পারবে। মাননীয় স্পিকার, আপনি নিজেও আপনার জীবনে একজন ভালো ফুটবল প্লেয়ার ছিলেন। মাননীয় স্পিকার, এই লক্ষ্যে ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে দেশে বিদেশে সাফল্য অর্জনকারী যে খেলোয়াড় আছে, মাননীয় স্পিকার, এইবারই প্রথমবারের মতন আমরা একটা জাতীয় সম্মানী কাঠামোর আয়তায় এদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তা প্রদান করছি। আমাদের দেশে খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার একটি সামাজিক একটি পারসেপশন রয়ে গিয়েছে আমাদের মধ্যে যে খেলাধুলা করলে, যদি বেশি খেলাধুলা কেউ করে তাহলে জীবনে সে বড় কিছু হতে পারবে না। কিন্তু মাননীয় স্পিকার, খেলাধুলাও যে একটি প্রফেশন হতে পারে, এটি আমার মনে হয় এই সংসদে বোধহয় আপনি খুব হাতে গোনা দু একজনের মধ্যে আপনি একজন মানুষ যে ভালো করে জানেন যে খেলাধুলা ক্যান বিকাম এ প্রফেশন। এবং আমরা এটিকে মাননীয় স্পিকার, এটিকে আমরা তুলে ধরতে চাই। এই খেলাধুলার প্রফেশন হতে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা সদস্য তাদেরকে, যারা এই খেলাধুলায় ভালো তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে চাই, তাদেরকে সেইটাকে পেশা হিসেবে আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, অপরদিকে দেশে খেলাধুলায় যে শিক্ষা কারিকুলামে আমরা স্পোর্টসকে একটি
বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চাই। আমাদের যে রেগুলার কারিকুলাম আছে তার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাই। এই ব্যাপারে কাজ চলছে, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আমরা এটার প্রতিফলন দেখতে পাবো। মাননীয় স্পিকার, নতুন কুড়ি আমরা যারা আছি, আপনারা সহ মাননীয় স্পিকার, যে এইজ গ্রুপটা আছে, আমরা কম বেশি সবাই নতুন কুড়ি শব্দটির সাথে পরিচিত, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন এই দেশের সেই সময়কার শিশু কিশোর যারা ছিল তাদের ভিতরে যে প্রতিভা ছিল, সেই প্রতিভাগুলো, কালচারাল প্রতিভা যেগুলো ছিল, সেটিকে বের করে নিয়ে আসা, তাদেরকে আরো কনফিডেন্ট ভাবে গড়ে তোলা। মাননীয় স্পিকার, সেই নতুন কুড়িরই চালু হয়েছে এবং নতুন কুড়ির আরেকটি নতুন ভার্সনও আমরা চালু করেছি, সেটি হচ্ছে স্পোর্টস। মাননীয় স্পিকার, আমরা নতুন কুড়িতে যেরকম আমাদের আগামী প্রজন্মরা, ভবিষ্যৎ প্রজন্মরা তাদের কোয়ালিটিসগুলোকে বের করে নিয়ে আসবে, ঠিক খেলাধুলার ক্ষেত্রে আমরা নতুন কুড়ি চালু করেছি। এর মাধ্যমে মাননীয় স্পিকার, এই খাতগুলোর অর্থনীতি একটি নতুন খাত হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি এর মাধ্যমে সারা দেশের তরুণদের মধ্যে আয় এবং কর্মসংস্থান সৃষ্টি হবে এবং একই সাথে মাননীয় স্পিকার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সামাজিক ও সাংস্কৃতিক একত্রতা এবং সংহতি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা সকলেই জানি যে বাংলাদেশের যে শ্রম বাজার বিদেশে আছে, এটির উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় মধ্যপ্রাচ্য সহ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, পৃথিবীর অন্য দেশ তো অবশ্যই আছে, বাট বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে সেই সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কর্মসংস্থান নিয়ে সেখানে গিয়েছিল। মাননীয় স্পিকার, শহীদ জিয়ার সেই ধারাবাহিকতাটাকে রক্ষা করে বর্তমান সরকার বৈশ্বিক শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ জনশক্তি জন্য নতুন নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, এবং শুধু তাই নয়, প্রবাসী বাংলাদেশিরা আমরা জানি আমাদের অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখেন এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা কাজ করছি এই যে প্রবাসীরা যখন দেশে ফিরেন তাদের বা বিদেশেই থাকেন, তাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সম্মুখীন যেগুলা তারা হন, এইগুলো যাতে কিছুটা হলেও তাদেরকে আমরা রিলিফ দিতে পারি, সেই জন্য মাননীয় স্পিকার, আমরা একটি কার্ডের উপরে কাজ করছি, যেটির নাম আমরা দিয়েছি প্রবাসী কার্ড, এবং এই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে প্রাত্যহিক যে সমস্যাগুলো, সেগুলো কিভাবে তাদেরকে রিলিফ দেওয়া যায়, সেখানে সেই ব্যবস্থাটি আমরা রাখছি। মাননীয় স্পিকার, যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে, যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতন গা শিউরে ওঠে, কিভাবে এই দেশের জনগণের অর্থর অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি, শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই খাত বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মাননীয় স্পিকার আরেকবার প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এবং সেই কারণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই
ট্রিলিয়ন ডলার ইকোনমিকে এইম করছি, সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একসময় বাংলাদেশের অর্থনীতি বলতে প্রথমেই যেই চিত্রটি বা যেই সেক্টরটি আমাদের সামনে উঠে আসতো সেটি হচ্ছে কৃষি। এই অর্থনীতিকে, কৃষি নির্ভর যে অর্থনীতি আমাদের, এটিকে চাঙ্গা রাখার কোনো এছাড়া আমাদের কোনো বিকল্প আমাদের সামনে নেই। এবং সেজন্যই মাননীয় স্পিকার, কৃষি এবং কৃষককে বাঁচানোর জন্য এই সরকার যতটুকু যা যা করা প্রয়োজন একটি সরকারের পক্ষে আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি প্রত্যেকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং সে কারণেই মাননীয় স্পিকার, সে কারণেই নিশ্চয়ই এখানে আপনি সহ সকল সংসদ সদস্যের মনে আছে, নির্বাচনের সময় আমরা এই দেশের কৃষক ভাইদের কাছে একটি ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠনে সক্ষম হই তাহলে সেই সময় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের ছিল সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব। মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এবং সরকার গঠন করার প্রথম সপ্তাহে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ যে কৃষি ঋণ ছিল প্রায় 13 লক্ষ কৃষকের সেই কৃষি ঋণ আমরা মওকুফ করেছি সরকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটি কমিটমেন্ট করেছিলাম এই দেশের কৃষক ভাইদের কাছে যে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদেরকে একটি কার্ড পৌঁছে দিতে চায়, যার মাধ্যমে বাৎসরিক তাদের কাছে সরাসরি সরকারের পক্ষ থেকে 2,500 টাকা পৌঁছে যাবে, যার মাধ্যমে তারা কিছুটা হলেও রিলিফ পাবে। মাননীয় স্পিকার, এই কার্ডের মাধ্যমে, যা বেশ কিছু লম্বা, এই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে আরো 10টি, শুধু যে তাদের কাছে টাকা পৌঁছবে তা নয়, আরো 10টি সুবিধা আমরা পৌঁছে দিব। এবং মাননীয় স্পিকার, আপনি জানলে খুশি হবেন যে আগামী অর্থাৎ 2026-27 অর্থ বছরে ইনশাল্লাহ আমরা দেশের প্রায় 43 লক্ষ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, কৃষির ব্যাপারে সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম, এই সংসদের সামনে তুলে ধরলাম। কৃষির সাথে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। শুধু কৃষি বা কেন বলি, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যেই বিষয়টি একটি জড়িত, সেটি হচ্ছে দেশের পানি। মাননীয় স্পিকার, দেশে দীর্ঘদিন ধরে নদী খনন, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, আন্তঃনদী ব্যবস্থায় সমন্বিত পরিকল্পনা একটি অভাব ছিল বা আছে, আমি বলবো এখনো বিদ্যমান আছে। মাননীয় স্পিকার, সুতরাং নদীর যে নাব্যতা, প্রায় আমরা দেখি নদীগুলোতে হয় বন্যা হচ্ছে অথবা নদীগুলোতে পানি শুকিয়েছে, সবকিছু মিলে নদীর যে নাব্যতা, এটি ফিরিয়ে এনে, এগুলিকে খনন করার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে এনে দেশে বন্যা খরা থেকে মুক্ত রেখে, একই সাথে মাননীয় স্পিকার, সারা বছর যাতে আমাদের কৃষক ভাইরা, মাননীয় স্পিকার, আমি এমন জায়গায়ও গিয়েছি যেখানে বর্ষাকালেও, যেখানে পানি থই থই করে বর্ষাকালে, সেখানেও আমরা দেখেছি অনেক খালে পানি থই থই করছে, কিন্তু খাল থেকে কিছু দূরে কৃষক পানির অভাবে তার জমিতে সেচ দিতে পারছে না। সেজন্যই মাননীয় স্পিকার, সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে।
মাননীয় স্পিকার, আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব এবং মাননীয় স্পিকার, এরই মধ্যে 20,000-এর মধ্যে গত 3 মাসে আমরা প্রায় 900 কিলোমিটার খাল পুনর্খনন এবং খনন করেছি। কিছু কিছু ক্ষেত্রে মাননীয় স্পিকার আমরা কমপ্লেন পেয়েছি, সেগুলোকে আমরা দেখছি, দরকার হলে সেগুলো আবার আমরা হাতে নিব সেই কাজগুলো। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্যরা বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষি বান্ধব সরকার। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখব, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, একটি দেশের জন্য শিক্ষিত, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ একটি দেশের জন্য। আমরা দেখেছি ফ্যাসিবাদের 1.5 দশকে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে একদম পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আপনি জানেন ভালো করে, কয়েকদিন আগে আমি যখন মালয়েশিয়া ট্যুরে গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে যখন আমরা শহরে যাচ্ছি, আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে, তখন এয়ারপোর্ট থেকে বেরোতেই বিশাল বড় এক সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, এই নীতিতে তারা বিশ্বাস করে, বোঝা গেল তাদের যে পরিবর্তন, সেই পরিবর্তন এ কারণেই, কারণ তারা বিশ্বাস করে এডুকেশন ফার্স্ট। মাননীয় স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। এবং সে কারণে মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। এবং মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 2% উন্নীত করার প্রস্তাব করা আছে। এবং মাননীয় স্পিকার, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে, বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। মাননীয় স্পিকার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ ব্যবস্থা, আমরা আমাদের পরিবার সমাজ ব্যবস্থায় প্রায় দেখি আমাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক ইয়াং সদস্য সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা
একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই মাননীয় স্পিকার। এবং এই পরিবর্তনের মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না, তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। মাননীয় স্পিকার, আমার চায়না সফরে আমি সেই দেশের সরকারকে বলেছি যে আমরা চাই, কারণ স্বাভাবিকভাবে তাদের অর্থনীতির পরিধি বাড়ছে এবং তাদের প্রয়োজন হচ্ছে, এখন তাদের দেশে অনেকগুলো বিজনেস সাবজেক্ট আছে যেখানে তাদের মানুষরা আজ কাজ করে না, কারণ তাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে গিয়েছে। তাদের বিদেশ থেকে আস্তে আস্তে এমন পরিস্থিতি আছে যে মধ্যপ্রাচ্যের মতন তারাও বিদেশ থেকে মানুষ নিতে চাইছে, যে সেই কাজগুলো তারা করবে। এবং মাননীয় স্পিকার, আমি যখন তাদেরকে এ কারণেই তাদেরকে যখন বলেছি যে আমরা চাই আমাদের ছেলে মেয়েদেরকে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ শেখাতে, তারা অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলেছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ তারা এখানে শিখাবে। মাননীয় স্পিকার, আমি যা দেখে এসেছি, আমার সফরে আমি যা দেখে এসেছি, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে তৃতীয় ভাষা হিসেবে কয়েকটি ভাষার মধ্যে যদি, যেহেতু আসলে আমি মাত্র চায়না থেকে এসেছি সেই জন্যই ম্যান্ডারিনের কথাটি বলেছি, এই ভাষা আমরা শিখাতে পারি, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রজন্মের বহু মানুষকে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দিতে সক্ষম হব। মাননীয় স্পিকার, একই সাথে মাননীয় স্পিকার, শুধু ম্যান্ডারিন না, এর বাইরে জাপানিজ আছে, এর বাইরে আমরা ফ্রেঞ্চ আছে, জার্মান আছে, অ্যারাবিক আছে, এই ভাষাগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি মাননীয় স্পিকার, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। এর বাইরে মাননীয় স্পিকার, ক্রীড়া ও শিক্ষা সংস্কৃতির বিকাশ, আনন্দময় প্রযুক্তি নির্ভর শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিনামূল্যে ওয়াইফাই, এই সকল কিছু, একই সাথে প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য স্কুল ড্রেস, এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শক্তিশালীভাবে, দৃঢ়ভাবে, কনফিডেন্টভাবে গড়ে তোলার জন্য এই বাজেটে আমরা এই পদক্ষেপগুলো রেখেছি, যা আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি বিষয় মাননীয় বিরোধী দলীয় নেতা উল্লেখ করেছেন, মাদ্রাসা শিক্ষা। মাননীয় স্পিকার, আমরা মাদ্রাসা শিক্ষার বাইরে যে রেগুলার শিক্ষা আছে সেটিকে যেভাবে গুরুত্ব সহকারে পর্যায়ক্রমিকভাবে পরিকল্পনার মধ্যে সাজিয়ে সামনে এগিয়ে নিতে যাচ্ছি, একইভাবে মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার ব্যাপারেও একইভাবে আমরা তাদেরকে সেই পরিকল্পনা নিয়ে ভিতরে নিয়ে এসে আমরা একইভাবে সেটিকেও তুলে নিয়ে যেতে চাইছি, যাতে একজন সন্তান সে মাদ্রাসায় পড়েছে বলেই যে সে শুধু একটি বিষয়ে পারদর্শী হবে তা না, একটি জেনারেল শিক্ষা ব্যবস্থার ছাত্র বা ছাত্রী যেভাবে পারদর্শী অন্যান্য বিষয়ে, মাদ্রাসা শিক্ষা যে সকল ছাত্র বা ছাত্রী থাকবে তারাও একইভাবে সমভাবে সেই সকল বিষয়ে পারদর্শী হবে। এই পরিকল্পনা নিয়ে মাননীয় স্পিকার আমরা এগোচ্ছি। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এই কথাটি আমি, আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার, এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি। মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার, আগামী 5 বছরের শিক্ষায় যেরকম আমরা জিডিপির
5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে। একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি। এই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়, একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট, সেটি হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটরস, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল। মাননীয় স্পিকার, এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করছি মাননীয় স্পিকার। এবং এর ফলে আমরা মাননীয় স্পিকার হিসাব করে দেখেছি, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1 লক্ষ টাকা লাগে, এই আগামী পরশুদিন থেকে মাননীয় স্পিকার এই বাজেট পাশ হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50%, অর্থাৎ 50% চলে আসবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে। এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধহয় চিকিৎসক, আমি যতটুকু জানি। ছেলে চিকিৎসক, ওনার সবাই চিকিৎসক। আচ্ছা, ভেরি গুড। মাননীয় বিরোধী দলীয় নেতা অবশ্যই ওয়াকিফাল আছেন, ওনার ধারণা আছে, যেহেতু উনি পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মাঝে জন্য ইউকেতে যান, আমিও যেহেতু আনফর্চুনেটলি বহুদিন আমাকে থাকতে হয়েছে দেশে আসতে না পারার কারণে। মাননীয় স্পিকার, ইউকের মতন দেশে একটি রিচ কান্ট্রিও দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে তারা রীতিমতন হিমশিম খাচ্ছে, এবং সে কারণেই তারা এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটা শুধু ইউকেতেই নয়, অল ওভার ইউরোপে এই উদ্যোগটা তারা গ্রহণ করেছে। সেটা হচ্ছে প্রিভেনশন, অর্থাৎ সেটি এখন তারা ইউরোপিয়ান সরকারগুলো প্রিভেনশনের উপর জোর দিচ্ছে। অর্থাৎ একটি মানুষ, হিসাব করে দেখা গিয়েছে যে একটি মানুষ যদি অসুস্থ হয়, যেহেতু ওইসব দেশে সরকার সর্বোচ্চ সবকিছু বহন করে একটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, সেজন্য তারা হিসাব করে দেখেছে যে একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, তার পিছনে নার্স, ডাক্তার, হসপিটালের বেড সবকিছু মিলে যে খরচ হয়, কিন্তু তাকে যদি প্রথমেই অ্যাওয়্যার করা যায় যে তুমি এই কাজগুলো থেকে যদি বিরত থাকো তাহলে তুমি এইভাবে অসুস্থ থেকে দূরে থাকবে, অসুস্থ হওয়া থেকে বিরত থাকবে, দেখা গেছে হিসাব করে তাতে খরচ কম হয়। মাননীয় স্পিকার, আমরাও এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে স্বাভাবিকভাবে 20 কোটি মানুষের দেশ, এত মানুষকে চিকিৎসা সুবিধা দিতে গেলে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন কিভাবে মানুষ
ওয়ার্ড হসপিটালগুলোতে মাটিতে পর্যন্ত শুয়ে থাকে। বিরোধী দলীয় নেতার জানার জন্য বলছি, আমার কাছে একটি স্ট্যাটিস্টিক্স আছে, এটি সবার জানার জন্য বলছি। হিসাব করে দেখা গিয়েছে মোটামুটিভাবে হাসপাতালগুলোতে, সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে মাটিতে শুয়ে থাকে প্রায় 40 লক্ষ মানুষ। 40 লক্ষ মানুষ যাদেরকে বেড দিতে পারে না। এখন এত বিশাল সংখ্যক জনসংখ্যার দেশ, স্বাভাবিকভাবে সরকারের, আমি বলেছি আমার বক্তব্যে, সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের, রাষ্ট্রের সীমাবদ্ধতা আছে সম্পদের। সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে অ্যাওয়্যার করব যে কি থেকে কি অসুখ, কাজ থেকে বিরত থাকলে, খাবার দাবার লাইফস্টাইল ফলো করলে অসুখ থেকে, অসুস্থ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, নিজে সুস্থ থাকা যায়। এবং সেই জন্যই মাননীয় স্পিকার, আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই পলিসি আমরা বাস্তবায়ন করতে চাইছি। এবং সে কারণেই আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ হেলথ কেয়ারার বা হেলথ ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে, আমাদের মায়েদেরকে বোঝাবে, বোনেদেরকে বোঝাবে। কারণ মা বোনেরাই পরিবারের স্বাস্থ্য, খাবার দাবার, হাইজিন সব কিছু কম বেশি খেয়াল রাখেন। কাজেই কোন জিনিসটি খেলে হার্টের অসুখ থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে বা কোন জিনিসটি না খেলে কিডনির প্রবলেম থেকে দূরে থাকা যাবে, কোন জিনিসটি খেলে না খেলে প্রেশার বা অন্যান্য যাবতীয় অসুস্থ থেকে দূরে থাকা যাবে, এই হেলথ কেয়ারগুলো সেখানেই কাজ করবে। এবং আমরা আশা করি ধীরে ধীরে জনগণ এটির সুফলটি পাবে। ফলে এইখানে যদি রোগীর সংখ্যা কমে, আমরা হাসপাতালগুলোতে কিছুটা হলেও বেটার সার্ভিস তখন এনশিওর করতে পারবো। মাননীয় স্পিকার, অনেক সময় লাগবে। সরকার প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করতে চায়। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাননীয় স্পিকার, নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। রাষ্ট্রকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে অবশ্যই একজন নাগরিককে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে তাকে শক্তিশালী হতে হবে। এবং এই কারণেই মাননীয় স্পিকার, বর্তমান সরকার সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। গতকাল আমাদের বিরোধী দলীয় একজন বন্ধু বলেছেন তার বক্তব্যে যে ফ্যামিলি কার্ড বাদ দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করান। আমি আমার সেই বিরোধী দলীয় সহকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য দেখুন। এই ফ্যামিলি কার্ড বহু কর্মসংস্থানের তৈরি করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি এই সংসদে একদিন সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে কিভাবে ফ্যামিলি কার্ড একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, কিভাবে একটি ফ্যামিলি কার্ড একটি নয়, শত নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি ফ্যামিলি কার্ড কিভাবে দেশে কর্মসংস্থান তৈরি করবে, কোটি কোটি, কিভাবে ফ্যামিলি কার্ড দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, সেটি আমি তুলে ধরেছিলাম। মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে, ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। 2,500 টাকা, আমরা 25,000 টাকা দিতে পারলে খুব ভালো ছিল, সম্ভব হলে 2,500 টাকা আমরা এই সংসদে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা সেইটি করতে পারি। সেই রহমত আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা নারীদের হাতে 2500 না 25,000, একটি শূন্য বেশি দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা আগামী অর্থ বছরে যেরকম কৃষক ভাইদের কাছে প্রায় 41 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চেষ্টা করছি, একইভাবে আগামী অর্থ বছরে 40 লক্ষেরও বেশি, প্রায় 43 লক্ষ
মতন পরিবারের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, শুধু নারীদের কাছেই নয়, আমাদের এই সমাজে কিছু ব্যক্তি আছেন যে মানুষগুলোকে, আমি মুসলমান হই, আমি যে কোনো ধর্মেরই হই না কেন, অন্য ধর্ম যারা আছেন, এই মানুষগুলোর কাছে আমরা অনেক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে থাকি। এই মানুষগুলো আমাদের জীবনের বাঁকে বাঁকে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? মুসলমান হিসেবে আমি তাদেরকে চিনি মুয়াজ্জেম নামে, তাদেরকে চিনি ইমাম নামে, তাদেরকে চিনি খতিব নামে, এই উপাধিতে তারা উপাধিত। মাননীয় স্পিকার, অন্য ধর্মেরও এই সকল ধর্মীয় ব্যক্তিত্ব আছেন। অধিকাংশ ক্ষেত্রে মাননীয় স্পিকার দেখেছি আমরা এই মানুষগুলোর মধ্যে বহু সংখ্যক মানুষ, বিরাট একটি অংশ অনেক মানবতর জীবনযাপন করেন। মাননীয় স্পিকার, আমরা নির্বাচনের আগে আমাদের দলের অবস্থান থেকে বলেছিলাম, আমরা যেরকম নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম প্রবাসীদের কাছে প্রবাসী কার্ড পৌঁছে দিতে চাই, আমরা যেরকম কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, আমরা এই যে মানুষগুলো যাদের কথা বললাম তাদের কাছেও আমরা একটি সরকার, যতই সামান্য হোক, যত অল্পই হোক না কেন, তাদের কাছেও আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কাছে আমরা কিছু সম্মানই পৌঁছে দিতে চাই সরকারের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, এবং এই সম্মানটি আমরা প্রতি মাসে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিচ্ছি এবং পৌঁছে দিব। মাননীয় স্পিকার, যার কাজ ইতিমধ্যে সরকার শুরু করেছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ, আমরা যারা এখানে বসে আছি, গত 17 বছরে বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, বহু অরাজনৈতিক ব্যক্তিবর্গ, মানুষ, তারা অকাতরে জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই 17 বছরে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন তাদের জন্য একটা কিছু করার। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। এই মানুষগুলোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যতটুকুই আমাদের সামর্থ্য, রাষ্ট্র বা সরকারের সামর্থ্য, সেই অবস্থান থেকে আমি আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা, আর 15 মিনিট পরে আজান পড়বে, আপনি কি আজানের পরেও কন্টিনিউ করতে চান? মাননীয় স্পিকার, আমার একটু সময় লাগবে। ধন্যবাদ। প্লিজ টেক ইউর টাইম। মাননীয় স্পিকার, বর্তমান সরকার বিশ্বাস করে যে আমরা যে জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝি, এটি শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা, এবং সর্বোপরি আজকের যে যুগ, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এই সকল কিছু সমন্বিত একটি বিষয়। এবং সেজন্যই মাননীয় স্পিকার, বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, গড়ে তোলার কাজে হাত দিয়েছে, যেটা আধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং দেশীয় সক্ষমতার সমন্বয় ভবিষ্যৎ নিরাপত্তার চাহিদা মোকাবেলা করতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তিগত ব্যবহার, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিকরণের জন্য, মডার্নাইজ করার জন্য বর্তমান সরকার এই বাজেটের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে মাননীয় স্পিকার, যা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন বাংলাদেশী হিসাবে আমাদের প্রত্যেককে আগামীতে ইনশাল্লাহ গৌরবান্বিত, অহংকার করার মতন অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার,
রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনগণের আস্থা এবং বিশ্বাস থাকা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি একটি ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি আমরা